আসসালামু আলাইকুম। আমি ঠিক যে সময় এই ভিডিওটা রেকর্ড করছি, ঠিক সেই সময় বাংলাদেশ আওয়ামী লীগের ধানমন্ডির যে কার্যালয় সেটা ভাঙচুর হচ্ছে। সেটা ইউটিউব এবং ফেসবুকের বেশ কয়েকটি ভিডিও দেখে কনফার্ম করলাম সেটা ভাঙচুর হচ্ছে। অবশ্য দুপুরবেলায় একটা অনলাইনে একটা ফেসবুকে একটা পোস্ট দেখেছিলাম, সেটাকে আমি হয়তো ভেবেছিলাম যে এটা কোথাও হয়তো একটা অপপ্রচার। বিষয়টি হচ্ছে, একটি অস্তিত্বশীল রাষ্ট্রে একটি সরকার, যদিও হাসিনা পালিয়ে গিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে একটি অস্তিত্বশীল রাষ্ট্রে, যেখানে সরকার প্রধান আছে, পুলিশ আছে, আর্মি, র্যাব, বিজিবি, সব একটি অস্তিত্বশীল রাষ্ট্রে এমন সংগঠনগুলো থাকার পরেও রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা না হোক, একটা সংগঠনের ব্যানারে এই কাজটি করা সমর্থনযোগ্য কিনা। আমি অনেকগুলো কমেন্ট পড়লাম, সেখানে ম্যাক্সিমাম কমেন্ট দেখলাম যে এই কাজটি করার পক্ষে মতামত দিচ্ছেন। কিন্তু বিষয়টি হচ্ছে, একটি অস্তিত্বশীল রাষ্ট্রে ভাঙচুরের মতো এমন একটি পৈশাচিক কাজ কি আসলে সমর্থনযোগ্য? সেটা কেউ সমর্থন, যেটা আগে বললাম যে অনেক মানুষ সমর্থন করছে, অনেক মানুষ এটার, কিছু মানুষের বিপক্ষে হয়তো কথা বলছে, কিন্তু সত্যিকার অর্থে একজন সচেতন নাগরিক হিসেবে কখনো এইসব কর্মকাণ্ডকে সমর্থন করার মতো মন মানসিকতা থাকা উচিত না বলে আমি মনে করি। একটা দেশের একটা দল একটা খারাপ কাজ করেছে, সরকার খারাপ কাজ করেছে, সেটা দল হিসেবে সেই সংগঠনটার বিচার এখনো স্পষ্টতা কিছুই আসলে দেখা যায়নি। এই একটি কর্মকাণ্ড, আমরা ওই একটি প্রশ্নের উত্তর এখনো পাইনি। বাংলাদেশ আওয়ামী লীগের যেসব লোকজন সেনাবাহিনীর কাছে যারা আত্মসমর্পণ করেছিল, বলা যায় সে 700 সামথিং, যেটা সেনাবাহিনীর আইএসপিআর কর্তৃক ঘোষিত, সেই মানুষগুলো কিভাবে পালিয়ে গেল, তাদেরকে কেন পালিয়ে যেতে করা হলো, তাদের বিচার কেন করা হলো, সেটা নিয়ে দেখিনি এখনো খুব সংগঠনগুলোকেও খুব একটা কথা বলতে দেখি নেই, কিংবা কারা এই জন্য দায় তাদের বিচার চাইতে দেখি নেই। সেরকম একটা পরিস্থিতিতে একটা সংগঠনের অন্যায়ের জন্য একটা এই বিল্ডিংটা তো দেশের কোনো প্রাতিষ্ঠানিক কাজে ব্যবহার করা যেত, কোনো একটা হসপিটাল করা যেত, যে কোনো একটা মানুষের কল্যাণমূলক সংগঠন হিসেবে বা কল্যাণকর প্রতিষ্ঠান হিসেবে এটা ব্যবহার করা যেত। সেটা ভাঙার মতো কারণ কি কি হতে পারে? বা একটা ঘোষিত এমন একটি কর্মকাণ্ডর প্রেক্ষিতে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী কিংবা সরকার কেন কোনো পদক্ষেপ নিল না, সেটার জবাবটা আসলে কে চাইবে আর কে দিবে? আমরা আসলে আওয়ামী লীগকে আমরা মন থেকে সবাই ঘৃণা করি, মন থেকে অনেকে বাংলাদেশ আওয়ামী লীগের যেসব কর্মকাণ্ড গত কয়েক বছর আমরা দেখেছি, সেই ক্ষেত্রে এইসব কর্মকাণ্ডকে প্রত্যেকটা মানুষ ঘৃণা করেছে। আমি ব্যক্তিগতভাবে ঘৃণা করি, এবং এই ঘৃণাবোধ আমার মন থেকে কখনো উঠবে না, যেহেতু আমরা আওয়ামী লীগের গোল্ডেন পিরিয়ডে মানুষের অত্যাচার নিপীড়নের যে মাত্রা আমরা দেখেছি, সেই ক্ষেত্রে এটাকে কখনো কেউ সমর্থন করতে পারে না। আমার প্রশ্ন, এখন একটা জায়গায় যেসব চাপাবাজ লোকেরা, যেসব আওয়ামী লীগের যেসব ধান্দাবাজ লোকেরা স্লোগান দিত, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না ভুলের বোমা, তারা কোথায় আজকে? এমন কর্মকাণ্ডে একজন লোকে কি বলতে পারেনি, একজন ভাতা দিতে পারেনি? এইসব ধান্দাবাজ লোকের জন্য বাংলাদেশ আওয়ামী লীগের একটা সুপ্রতিষ্ঠিত দলের আজকে ধ্বংসের মুখে, আজকে প্রায় নিঃশেষের মুখে, মুসলিম লীগের মতো নিঃশেষের মুখে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই কাজটার জন্য আসলে দায়ী কে? যে এমন একটা কাজ তো হওয়ার কথা না, যা হয়েছে 5 আগস্টে বা এর পরবর্তী 2-4 দিন, এখন তো অনেকটা শান্তশিষ্ট পরিবেশ। এখন এই কাজটার জন্য দায়ী কে? একটা কথা আছে যে মানুষের মুখ যদি বিষাক্ত হয়, সেই বিষাক্ত মুখের নিঃশ্বাস যেখানে পড়বে সেটা ধ্বংস হয়ে যাবে। শেখ হাসিনা আসলে সেই ধরনের একটা মহিলা, যেই লোকটা এই আওয়ামী লীগ বলেন, বাংলাদেশকে বলেন, দেশের প্রত্যেকটি সংগঠনকে বলেন, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে বলেন, ধ্বংস করে দিয়ে গেছে, এবং ধ্বংসর ফলাফলগুলো এখনও পাচ্ছে। যে কি হতো
যদি শেখ হাসিনা যদি কিছুদিন চুপে 15 বছর ক্ষমতায় থেকে তার নেতাকর্মীরা যে টাকা বানিয়েছে, যে ওরকম টাকা দেশ থেকে পাচার করেছে, বা 15 বছর ক্ষমতায় তো ছিল, যদি একটা মানুষ 1 বছর বা 1.5 বছর ক্ষমতার বাহিরে থাকে, যদি একটা দলীয় সরকার আসে, তখন আন্দোলন বলেন বা বিভিন্ন দাবি দেওয়া বলেন, তাদেরকে সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার সুযোগ যদি তারা চাইতো, সেটা করতে পারতো। এরকম একটা 1 বছর যদি চুপ থাকতো, কি এমন হতো? তার শুধুমাত্র মুখের বিষের কারণে সেই 5ই আগস্ট হয়েছে, যে কথাটি শুধুমাত্র সে একটি কথার বিনিময়ে, যে রাজাকার শব্দটা, এই একটা দুর্গন্ধ কথার কারণে আওয়ামী লীগের মতো একটা সংগঠন দেশের আজকে এত ক্রান্তিকাল মুহূর্ত, সব কিছু তার একটা শব্দের জন্য। সে আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ না দিলে কি এমন হতো? 1 বছর যদি সে কথা না বলে, 1 বছর যদি জাতির উদ্দেশ্যে না, এরকম 3 বছর কথা না, একটা সরকার যখন ফল করে কিংবা পরাজিত হয়, তাও তো 4-5 বছর এভাবে কেটে যায়। যদি 1-1.5 বছর 2 বছর কথা না বলে আগে পরিবেশগুলোকে শান্ত করার জন্য, বা এর মধ্যে যদি তারা ক্ষমা চেয়ে মানুষের কাছে, যে আমরা যেটা ভুল করেছি, ভুল হলে আমাদের বিচার করা হোক, বিচারে যদি আমরা সাজাপ্রাপ্ত হই, অপরাধী হয়, আমাদেরকে শাস্তি দেওয়া হোক, এমন কিছু কথা বলে মানুষের কাছে যাওয়ার চেষ্টা করত, সেটা না করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার দুঃসাহসিকতা দেখিয়ে যে দেশকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা, সেটার রেজাল্ট আজকে পেয়ে গেছে। কিন্তু এই মুখের বিষের কারণে এই মহিলাটার সারা বছর দেখেছি, একটা বিরোধী দলীয় নেত্রীকে কী বলতে দেখেছি, তার চরিত্র নিয়ে কথা বলতে দেখেছি। এরকম একটা বিষাক্ত মুখ নিয়ে এই দেশ, এই দলটাকে তিনি কীভাবে প্রতিষ্ঠিত করবেন, আর পারবেন কি না, এতে হয়তো এখন আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার অধ্যায় এবং আওয়ামী লীগের অধ্যায় প্রায় ক্লোজের ধার প্রান্তে, প্রায় শেষের ধার প্রান্তে। আর আওয়ামী লীগও যদি চিন্তা করে যে এই সব মানুষগুলো দিয়ে, এই ধরনের নেতৃত্ব দিয়ে ভবিষ্যতে আওয়ামী লীগ সুপ্রতিষ্ঠিত হবে, যে কয় বছর করে গেছে রাজত্ব, সেটাও কিভাবে করেছে, এটা বাংলাদেশ আওয়ামী লীগের লোকজনও জানে। তো আমার খুব কাছের একজন ফ্রেন্ড ওই কিছুদিন আগে কথা বলতে বলতেছে যে, দোস্ত, এটুকু দেখেছি যে যত কিছুই বলি না কেন, শেখ হাসিনাকে আগে ভালো মনে করতাম, কিন্তু এটুকু এখন বুঝতে পারছি সকল কিছুর মাস্টার মাইন্ড আসলে এই শেখ হাসিনাই। তো সে যদি চুপ থেকে যদি অন্তত 2-4-5 মাস 10 মাস কাটাই দিত, হয়তো ধানমন্ডির মতো এই পরিবেশ, এই আজকের এই পরিস্থিতির সম্মুখীন হতে হতো না। আমার কথাগুলো হয়তো যৌক্তিক হতে পারে, অযৌক্তিক হতে পারে। যদি কেউ পুরোপুরি শুনে থাকেন, একটা লাইক দিয়ে যাবেন, শেয়ার করে দিবেন, আর আমার ফেসবুকে একটু ফলো দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।